তুমি এতদিন পরে এলে। কল্পনা করুন, মানে ধরুন এমন একটা দৃশ্য, একটি সম্পূর্ণ ফাঁকা, ধুলো পড়া অন্ধকার ঘরে আপনি একা দাঁড়িয়ে আছেন, চারপাশে একদম নিস্তব্ধ। হুম হুম আর ঠিক সেই নিস্তব্ধতা চিরে ঠিক আপনার পেছন থেকে কেউ একজন এই কথাটি ফিসফিস করে বলে উঠল। বাপরে, ভাবলেই গা ছমছম করে ওঠে। একদম। আজকের আলোচনার শুরুতেই এই শিরোদরাবে শীতল স্রোত নামিয়ে দেওয়া বাক্যটি দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। তবে এটি কোনো কাল্পনিক ভৌতিক গল্প নয়। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি ভয়ের। ঠিক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যা খালি ফ্ল্যাটের ফিসফিসানি বা দ্য উইসপার্স ফ্রম দি এমটি ফ্ল্যাট নামক একটি লিপিবদ্ধ সত্য ঘটনা অবলম্বনে তৈরি। হ্যাঁ, আর আমাদের আজকের মূল উদ্দেশ্যটাই হলো এই ঘটনার একটা পর্যায়ক্রমিক বিশ্লেষণ করা। রাইট। কিভাবে একটি শান্ত সাধারণ ভাড়াবাড়ি ক্রমশ একটি ভয়ঙ্কর মানসিক ফাঁদে পরিণত হয়, আর এই ঘটনার পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক দিকগুলো আসলে কি, তাই আজ আমরা উন্মোচন করব। তো গল্পের শুরুটা কিন্তু হয় খুব সাধারণ একটি প্রেক্ষাপট দিয়ে। একজন নতুন ভাড়াটে একটি মোটামুটি চুপচাপ এলাকায় বসবাস শুরু করেন। আচ্ছা। তার পাশের ফ্ল্যাটটি সবসময় বন্ধ থাকে, আর বাড়ির মালিক খুব স্বাভাবিক ভঙ্গিতেই তাকে জানিয়ে দেন যে ওই ফ্ল্যাটে কেউ থাকে না, সেটি অনেক দিন ধরে খালি। হ্যাঁ, এই যে নতুন বাড়িতে ওঠার অনুভূতি, এটাকে আমি সবসময় একটা খালি ক্যানভাসের সাথে তুলনা করি। খালি ক্যানভাস? হ্যাঁ, মানে ধরুন যেখানে চারপাশের পরিবেশ নিয়ে মানুষের মনে তো কোনো পূর্বধারণা থাকে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক। মস্তিষ্ক তখন চারপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে ওই ক্যানভাসটা ভরতে শুরু করে। আর বাড়ির মালিক যখন বললেন যে ফ্ল্যাটটা খালি, তখন সেই ক্যানভাসের একটা বড় অংশে যেন লিখে দেওয়া হলো এদিক থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই। একদম তাই। মস্তিষ্ক হলো একটি, কি বলে ওটাকে, অ্যান্টিসিপেশন মেশিন বা পূর্বাভাস দেওয়ার যন্ত্র। আচ্ছা। সে সবসময় চারপাশের পরিবেশ থেকে ডেটা নিয়ে ভবিষ্যৎ বিপদের একটা ম্যাপ তৈরি করে রাখে। বাড়ির মালিকের ওই একটি বাক্য ভাড়াটের মনে একটি মিথ্যে নিরাপত্তার বলয় বা ফলস সেন্স অফ সিকিউরিটি তৈরি করে দেয়। ও, বুঝতে পারছি। তার মস্তিষ্ক ওই নির্দিষ্ট দিকটা থেকে অ্যালার্ম সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেয়। সে ধরে নেয় যে ওই বন্ধ দরজার ওপার থেকে কোনো বিপদ, শব্দ বা কোনো সাধারণ উপদ্রব আসারও গাণিতিক কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই খালি বা শূন্যতা নিয়েই আমার একটা খটকা আছে। কি রকম? সাধারণত তো কোলাহল বা বিশৃঙ্খলা মানুষকে বেশি বিরক্ত করে, তাই না? কিন্তু কেন একটি পুরোপুরি খালি এবং নিস্তব্ধ জায়গা অনেক সময় প্রচণ্ড কোলাহলের চেয়েও বেশি অস্বস্তিকর মনে হয়? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানুষের মন কি শূন্যস্থান পূরণের জন্য নিজেই ভয় তৈরি করে নেয়? আসলে এর পেছনে খুব চমৎকার একটি স্নায়বিক কারণ আছে। আমাদের মস্তিষ্ক, বিশেষ করে আমাদের অডিটরি কর্টেক্স, সবসময় চারপাশের শব্দ বিশ্লেষণ করে প্যাটার্ন খুঁজতে থাকে। আচ্ছা। যখন কেউ সম্পূর্ণ নিস্তব্ধ বা ফাঁকা কোনো পরিবেশে থাকে, তখন কিন্তু কান কাজ করা বন্ধ করে দেয় না, বরং বাইরের কোনো উদ্দীপনা বা স্টিমুলাস না থাকায় মস্তিষ্ক তার সংবেদনশীলতা বহুগুণ বাড়িয়ে দেয়, আরও বেশি অ্যালার্ট হয়ে যায়। একদম। একে এক ধরনের সেন্সরি ডিপ্রাইভেশন বা ইন্দ্রিয়ের বঞ্চনা বলা যেতে পারে। বিজ্ঞানীরা অ্যানিকোয়েক চেম্বার বা শব্দহীন কক্ষে পরীক্ষা করে দেখেছেন, চরম নিস্তব্ধতায় মানুষ নিজের রক্তপ্রবাহের শব্দ বা হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে শুরু করে। বাপরে। আর বিবর্তনের দিক থেকে দেখলে প্রকৃতিতে হঠাৎ নেমে আসা সম্পূর্ণ নিস্তব্ধতা মানেই হল বিপদের সংকেত। ও, জঙ্গলে যেমন হয় আর কি। ঠিক। এর অর্থ হল আশেপাশে কোনো শিকারী ঘাপটি মেরে আছে, তাই বনের অন্য প্রাণীরা শব্দ করা থামিয়ে দিয়েছে। এই কারণে নিস্তব্ধ পরিবেশে আমাদের মস্তিষ্ক অতিমাত্রায় সতর্ক হয়ে যায়, আর ছোটখাটো সাধারণ বিষয়কেও বিপদের পূর্বাভাস হিসেবে ব্যাখ্যা করতে শুরু করে। একদম তাই। মন নিজেই নিজের জন্য উদ্দীপনা তৈরি করে, যা এক পর্যায়ে প্যারানোয়া বা অমূলক ভয়ে রূপ নিতে পারে। আর ঠিক এই কারণেই বোধহয় আগের অংশের নিস্তব্ধতার রেশ ধরেই আমরা দেখব কিভাবে সেই নীরবতা ভেঙে তৈরি হয় আতঙ্ক। প্রথম রাতেই কিন্তু দেয়ালের ওপার থেকে ভেসে আসে ধীর পায়ের শব্দ। হ্যাঁ, টুপটুপ শব্দ। ঠিক। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভাড়াটে কিন্তু প্রথমেই ভয় পাননি। তিনি এটাকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করেছেন। এটা মানুষের অত্যন্ত স্বাভাবিক একটি আত্মরক্ষামূলক প্রবৃত্তি।
যাকে মনস্তত্ত্বের ভাষায় র্যাশনালাইজেশন বলা হয়। র্যাশনালাইজেশন? হ্যাঁ, যখনই আমাদের মস্তিষ্ক এমন কোনো তথ্যের মুখোমুখি হয় যা তার আগে তৈরি করা ম্যাপের সাথে মেলে না, মানে যেমন ধরুন খালি ঘর থেকে পায়ের শব্দ আসা, তখন সে প্রথমে সেই তথ্যটাকে বাতিল করার চেষ্টা করে। কারণ সত্যটা মেনে নেওয়ার অর্থ হল নিজের নিরাপদ আশ্রয়ের ধারণাকে ভেঙে ফেলা। তাই তো? ঠিক ধরেছেন। কেউ প্রথমেই ভাবতে চায় না যে সে কোনো অতি প্রাকৃত বা ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হয়েছে। মস্তিষ্ক তাই পরিচিত এবং নিরাপদ ব্যাখ্যার আশ্রয় নিয়ে নিজেকে শান্ত রাখতে চায়। কিন্তু দ্বিতীয় রাতে সেই র্যাশনালাইজেশন আর কাজ করেনি, কারণ শব্দটা পায়ের আওয়াজ থেকে রূপান্তরিত হয় ফিসফিসানিতে। হ্যাঁ, ফিসফিসানি। আর সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটি আসে যখন কৌতূহলবশত দেয়ালের কাছে কান পাতার পর হঠাৎ করেই সব শব্দ থেমে যায়। নেমে আসে এক নিশ্ছিদ্র নিস্তব্ধতা। বাপরে, ভাবলেই কেমন একটা শিরশিরে অনুভূতি হয়। এই হঠাৎ থেমে যাওয়া শব্দটাকে আমি জঙ্গলের এমন এক শিকারীর সাথে তুলনা করতে পারি যে বুঝতে পেরেছে যে তার শিকারও তাকে লক্ষ্য করছে। দারুণ একটা উপমা দিয়েছেন। এই হঠাৎ নিস্তব্ধতা আসলে যে কোনো শব্দের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাই। কেন? কারণ পায়ের শব্দ বা ফিসফিসানি একটা যান্ত্রিক বা পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া হতে পারে, কিন্তু যখনই কান পাতল আর ঠিক সেই মুহূর্তে শব্দটা থেমে গেল, এর মানে হলো ওপাশে যাই থাকুক না কেন তার নিজস্ব বুদ্ধিমত্তা আছে। সে সচেতন, সে জানে যে তাকে শোনা হচ্ছে। একদম। আর এই উপলব্ধিটাই মস্তিষ্কের যৌক্তিক অংশকে বাইপাস করে সরাসরি অ্যামিগডালাতে আঘাত করে, যা আমাদের ভয়ের কেন্দ্র। আচ্ছা, সোর্সে বলা হয়েছে কান পাতার পর এই যে একটা অদ্ভুত অস্বস্তি নিয়ে ভাড়াটে সরে আসেন, এটি কি আসলে মানুষের আদিম প্রবৃত্তি, মানে যা আমাদের অবচেতনভাবে বিপদের পূর্বাভাস দেয়? হ্যাঁ, আধুনিক বিজ্ঞান একে অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রতিক্রিয়া বলে। শব্দটা থামার সাথে সাথে ঘরের একস্টিক বা শব্দের প্রতিধ্বনির ধরনেও সূক্ষ্ম পরিবর্তন আসে। বুঝতে পারছি। অবচেতন মন এই পরিবর্তনগুলো মিলিসেকেন্ডের মধ্যে বিশ্লেষণ করে ফেলে। সাথে সাথে শরীর ফাইট অর ফ্লাইট বা লড়ো নয়তো পালাও সংকেত পাঠিয়ে দেয়। ওই অস্বস্তিটা আসলে শরীরের অ্যালার্ম বেল, যা বলছে জায়গাটা নিরাপদ নয়, পালাও। কিন্তু এইখানে আমার একটা শক্ত দ্বিমত বা পুশব্যাক আছে। আচ্ছা। সাধারণত এমন ভয়ের পরিস্থিতিতে মানুষের তো পালানোর কথা, ফাইট অর ফ্লাইট রেসপন্স অনুযায়ী তো তার ওখান থেকে দৌড়ে পালানো উচিত। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তৃতীয় রাতে তো চরম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, আধখোলা দরজা দিয়ে পাশের ওই অন্ধকার ফ্ল্যাটে প্রবেশ। কেন মানুষ বারবার বিপদের দিকেই এগিয়ে যায়? এটা খুব দারুণ একটা পয়েন্ট। একে কি আমরা অসুস্থ কৌতূহল বা মরবিড কিউরিওসিটি বলতে পারি? মানে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যে দুর্নিবার আকর্ষণ থাকে। একে মরবিড কিউরিওসিটি বলা যায় ঠিকই, তবে এর পেছনে আরেকটি অনেক বেশি শক্তিশালী মনস্তাত্ত্বিক বল কাজ করে, যাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি। কগনিটিভ ডিসোনেন্স, এটা কিভাবে কাজ করছে এখানে? দেখুন, মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ তথ্য বা পরস্পর বিরোধী বাস্তবতা সহ্য করতে পারে না। আমাদের ভাড়াটের মস্তিষ্কে একই সাথে দুটি সম্পূর্ণ বিপরীতমুখী তথ্য প্রসেস হচ্ছে। মানে একদিকে মালিকের কথা যে ফ্ল্যাট খালি, আর অন্যদিকে নিজের কানে শোনা শব্দ। একদম। রিয়ালিটি এ বলছে ফ্ল্যাটটি সম্পূর্ণ খালি, রিয়ালিটি বি বলছে সেখানে কেউ আছে। এই দুটি জিনিস একই সাথে সত্য হতে পারে না। এই পরিস্থিতি মস্তিষ্কে একটি তীব্র মানসিক চাপ সৃষ্টি করে। অনেকটা মানে চোখে দেখা আর কানে শোনার মধ্যে একটা যুদ্ধ চলার মতো অবস্থা। হ্যাঁ, আর এই তীব্র মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজের চোখে দেখে যে কোনো একটিকে সত্য বলে প্রমাণ করা। এই সত্য জানার তাগিদ এতটাই প্রবল হয় যে তা সাময়িকভাবে আমাদের আত্মরক্ষার প্রবৃত্তিকে দমন করে দেয়। ওহ, মানে অজানা বিপদের চেয়ে মনের ভেতরের এই দ্বন্দ্বটা বেশি অসহনীয় হয়ে ওঠে। ঠিক তাই। আর সেই দ্বন্দ্ব ঘোচাতেই তিনি ভেতরে ঢুকলেন। ভেতরে কোনো আসবাব নেই, কেবলই জমে থাকা ধুলো। আর ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে সেই ডাক, তুমি এতদিন পরে এলে? হ্যাঁ, আর ভেবে দেখুন, পুরো মেঝেতে পুরো ধুলোর আস্তরণ জমে আছে, তাতে একটিও পায়ের ছাপ নেই। বাপরে, ঘুরে তাকালে কেউ নেই, অথচ সোজোরে বন্ধ হয়ে যায় দরজা। এই জমে থাকা নিশ্ছিদ্র ধুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে যে সেখানে ভৌত বা ফিজিক্যাল কোনো সত্তার অস্তিত্ব ছিল না। এই চরম বৈপরীত্য
মানুষের লজিককে পুরোপুরি অকেজো করে দেয়। আর এই অন্ধকার ঘরের সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে পালিয়ে আসার পর গল্পটি তার চূড়ান্ত মোড় নেয় পরের দিন সকালে, মানে বাড়ির মালিকের স্বীকারোক্তিতে। হ্যাঁ, এই অংশটা আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। যায়নি মানে সে পুরোপুরি উধাও হয়ে যায়। ঠিক, এই অংশের ভয়ঙ্করতা কেবল ভূতের ভয়ে আটকে নেই, বরং বাড়ির মালিকের নীরবতার মধ্যে লুকিয়ে আছে। আমার প্রশ্ন হলো, বাড়ির মালিকের এই ভূমিকাটা কি? তিনি কি জেনে শুনেই নতুন ভাড়াটিকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন? এটা মানুষের মনস্তত্ত্বের আর এক অন্ধকার দিক। বাড়ির মালিকের এই নির্লিপ্ততা, একে আমরা নর্মালাইজেশন অফ হরর বলতে পারি। মানে ভয়ঙ্কর কিছুকে স্বাভাবিক বলে মেনে নেওয়া। হ্যাঁ, হয়তো এর পেছনে এক ধরনের কগনিটিভ কম্পার্টমেন্টালাইজেশন কাজ করছে। মানে মালিক নিজের মনের মধ্যে এই ভয়ঙ্কর সত্যটাকে একটা আলাদা বাক্সে বন্দি করে রেখেছেন, যাতে তার দৈনন্দিন জীবন ব্যাহত না হয়। কিন্তু এটা তো এক ধরনের পরোক্ষ খুন করার মতোই হলো। একদম। সত্যটা স্বীকার করার মানে হলো নিজের বাড়িতেই একটি ভয়ঙ্কর দানবের অস্তিত্ব মেনে নেওয়া। তার এই নীরবতা তাকে ওই অদৃশ্য সত্তার এক প্রকার সহযোগী বানিয়ে দিয়েছে। আমি পুরো ফ্ল্যাটটিকে একটি পুনরাবৃত্তিমূলক ফাঁদ বা সাইক্লিক্যাল ট্র্যাপের সাথে তুলনা করতে চাই। সাইক্লিক্যাল ট্র্যাপ মানে ওই কলসপত্রী বা পিচে প্ল্যান্টের মতো? ঠিক বলেছেন। উদ্ভিদবিজ্ঞানে যেমন নিপেনথেস বা পিচে প্ল্যান্ট আছে, এরা খুব সুন্দর সুগন্ধি দিয়ে পোকাকে আকর্ষণ করে, পোকা ভেতরে ঢোকে আর ঢাকনা বন্ধ হয়ে যায়। বাপরে, উপমাটা একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, গাছটি শিকারকে হজম করে, নতুন শিকারের জন্য আবার শান্ত হয়ে বসে থাকে। এই ফ্ল্যাটটাও তো ঠিক তাই। সে সরাসরি কাউকে আক্রমণ করে না, সে তার নিজের শূন্যতাকে ব্যবহার করে নীরবতার মাধ্যমে কৌতূহল জাগায়। রাইট। ফিসফিস করে প্রলুব্ধ করে, শিকারকে ভেতরে টানে, হজম করে নেয়, আর তারপর আবার বছরের পর বছর নিস্তব্ধ হয়ে অপেক্ষা করে নতুন কোনো শিকারের জন্য। অত্যন্ত যথাযথ একটি বিশ্লেষণ। এই ঘরটি আসলে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি এবং অজানাকে জানার আদিম আকাঙ্ক্ষাকেই তার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাহলে আলোচনা শেষে আমি শ্রোতাদের জন্য একটি ভাবনার বিষয় বা প্রোভোকেটিভ থট ছেড়ে দিতে চাই। ওই খালি ফ্ল্যাটটি কি সত্যি কোনো সাধারণ ভৌতিক স্থান, এটা বলা খুব মুশকিল। নাকি এটি এমন এক অসীম শূন্যতা বা মাত্রিক ফাঁদ, ডাইমেনশনাল ট্র্যাপ, যা মানুষের কৌতূহলকে পুঁজি করে তাদের গ্রাস করে নেয়? হ্যাঁ, আগের ভাড়াটের সাথে ঠিক কি হয়েছিল তা হয়তো কোনোদিনই জানা যাবে না। কিন্তু সেই একই ফাঁদ যে এখনো পাতা আছে তা নিশ্চিত। সে এখনো অপেক্ষা করছে। একদম, ভাবলেই গায়ে কাটা দেয়। তো আমি এই ভয়েসটা ইউটিউব চ্যানেলের জন্য বানাচ্ছি। সেই হিসাবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি জীবনে এমন কোনো অদ্ভুত ইনসিডেন্টস ঘটে থাকে, ব্যাখ্যাতীত কিছু, তো আমাকে অবশ্যই মেল করে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।